চাকরি চেয়ে লকআপেই রাত কেটেছে তাদের। এই ছবি আমরা গতকাল থেকে টানা আপনাদেরকে দেখিয়েছি এবং তাদের একটাই দোষ ছিল যে তারা চাকরি চান, তারা যোগ্য প্রার্থী। অযোগ্যদের সরিয়ে রাজ্য সরকার যেন তাদের দিকে একটা মুখ তুলে তাকায় এবং তারা যেন চাকরি পায়। এবার যেটা জানা যাচ্ছে যে তাদেরকে কোর্টে আদালতে আনা হয়েছে ইতিমধ্যেই। এই মুহূর্তের খবর পাচ্ছি আমরা, এই মুহূর্তের ছবিটা জানবো। আমাদের সঙ্গে সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, মঞ্জুরা, একদমই তুমি যেমনটা বলছিলে যে গতকাল কালীঘাটের সামনে আপার প্রাইমারি চাকরি প্রার্থী যারা আন্দোলন করতে গিয়েছিলেন তাদের 59 জন, অর্থাৎ যাদের মধ্যে 59 জনের মধ্যে 55 জন মহিলা রয়েছে, মহিলা সহ 59 জনকে গ্রেপ্তার করে গতকাল লালবাজার কোর্ট সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তারা রাত্রিবাস করেন এবং আজ তাদেরকে কিছু সময় আগেই আলিপুর কোর্ট লকআপে নিয়ে আসা হয়েছে এবং কিছু সময় পরেই এই মামলার শুনানি পর্ব শুরু হবে। এবং সেক্ষেত্রে তোমাকে যেটা জানাবো যে এই যে 59 জনকে গ্রেপ্তার করা হয়েছে আন্দোলনরত চাকরি প্রার্থী, তাদেরকে মোট 7টি ধারাতে মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে এবং যার মধ্যে 353 নম্বর যে ধারাটি রয়েছে সেটা কিন্তু জামিন অযোগ্য ধারা, অর্থাৎ এই 353 নম্বর ধারাতে রয়েছে। সুপ্রিয়, এখানে তো প্রশ্ন 60টা ধারা, কি কারণে এতগুলো মামলা, কি কারণে, এদের কি এমন অপরাধ? দেখো, আন্দোলনকারীদের তরফ থেকেও কিন্তু সেই প্রশ্নই সামনে তুলে ধরা হচ্ছে যে ইতিপূর্বেও তারা বিভিন্ন সময় কখনো পুলিশের অনুমতি নিয়ে কখনো অনুমতি ছাড়া তারা আন্দোলন করেছেন, বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। ইতিপূর্বেও তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যেত যে তাদেরকে লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়ার পরবর্তীতে সন্ধ্যের দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। কিন্তু এবার এমন কি পরিস্থিতি তৈরি হলো, তাহলে কি কোথাও গিয়ে তাদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা চলছে সরকারিভাবে যে তারা যাতে কোনো রকমভাবে আন্দোলন সংগঠিত করতে না পারেন, বা এ ধরনের আন্দোলন সংগঠিত করা হলে আগামীতেও তাদের বিরুদ্ধে এ ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে বা তাদেরকে গ্রেপ্তার করা হবে বা তাদের বিরুদ্ধে কড়া ধারা দেওয়া হবে বা জামিন অযোগ্য ধারা দেওয়া হবে। এক্ষেত্রে যেমন 353 যে ধারাটি রয়েছে সেই ধারা দেওয়া হয়েছে। পাশাপাশি আন্দোলনকারীরা আরও যেটা বলছেন যে গতকাল তারা চাকরির দাবি নিয়ে, ইন্টারভিউয়ের দাবি নিয়ে যে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে গিয়েছিলেন, যে ডেপুটেশন দেওয়া তাদের উদ্দেশ্য ছিল এবং তাদের কাছে কি ছিল, বই, খাতা, কাগজ, পেন, ব্যাগ, এ ধরনের বিভিন্ন সামগ্রী ছিল। তাদের কাছে কোনো রকম কোনো হিংসাত্মক কোনো পরিকল্পনা তাদের ছিল না, শুধুমাত্র ডেপুটেশন দেওয়াই তাদের উদ্দেশ্য ছিল। এ নিয়ে আমরা প্রশ্ন বারবার করে তুলছি, আবারও তুলবো। রাজা, দেখো যে সুপ্রিয় যে কথাগুলো বলছিল, এদের কাছে খাতা, কলম, বই এই সমস্ত ছিল। এরা তো ওখানে অপরাধ করতে যাননি, এদেরকে গ্রেফতার করা হলো, বুঝলাম, যেটা আমরা দেখেছি অন্য ক্ষেত্রে। কিন্তু তারপরে 60টা মামলা, 60টা ধারায় মামলা এবং জামিন অযোগ্য ধারা। অবশ্যই আমরা কথা বলবো এ নিয়ে আমাদের প্রতিনিধি অরিত্রর সঙ্গে। অরিত্র কালকে ওই আন্দোলন বা ধর্ণা যাই বলুন সেটা কভার করেছিলেন এবং তিনি আঁখো দেখি হালটা সবার থেকে ভালো বলতে পারবেন। অরিত্র, এখানে বলপ্রয়োগের যে সমস্ত ধারা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পুলিশকে সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে, পুলিশও তো সরকারি কর্মচারী। এখন প্রশ্ন হচ্ছে বলপ্রয়োগটা কোন তরফ থেকে এসেছিল? কাল তুমি চোখে কি দেখেছিলে সেখানে? দেখো, একদমই তাই। কাল যে ঘটনা ঘটেছিল গতকাল, একদম কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির 200 মিটার দূরত্বে পৌঁছে গিয়েছিলেন চাকরি প্রার্থীরা। এক্ষেত্রে প্রথমেই যেটা উল্লেখ করতে হয় সেটা হচ্ছে পুলিশের ইন্টেলিজেন্সের ব্যর্থতা। কারণ পুলিশের কাছে কোনোভাবেই আগে থেকে খবর ছিল না তারা সেখানে পৌঁছে যাবেন, কারণ তাদের যে ধর্ণা বা অবস্থান তার নির্দিষ্ট স্থান ছিল হাজরা মোড়। কিন্তু তারা পুলিশের চোখে ধুলো দিয়ে পৌঁছে যান সেখানে এবং কার্যত পৌঁছানোর পরেই পুলিশের তরফ থেকে ধরপাকড় শুরু হয়। তাদেরকে প্রথমে আটক করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তরফ থেকে একাধিক মহিলা যেহেতু ছিল সেহেতু মহিলা পুলিশ কর্মীদেরকে নিয়ে আসা হয় এবং তারপর কার্যত টেনে হিচড়ে লাথি মেরে তাদেরকে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হয়। এবং কোট আনকোট দিয়ে আমরা এই কথা বলছি কারণ ঘটনাস্থলে আমি ছিলাম। পুলিশ কর্মীদের তরফ থেকে বলা হয়েছে ওকে মেরে তোল, অর্থাৎ একটা বল প্রয়োগ যেটা হয়েছে সেটা পুলিশের তরফ থেকে হয়েছে, চাকরি প্রার্থীদের তরফ থেকে কোনো রকম বল প্রয়োগ কিন্তু হয়নি। কারণ তারা যেটা জানাচ্ছেন সেই মুহূর্তে যে তারা শান্তিপূর্ণ অবস্থান বা ডেপুটেশন দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, তাদের কাছে কোনো রকম, যেমনটা আমার সহকর্মী সুপ্রিয় বলছিল যে কোনো রকম অস্ত্র বা কোনো রকম হিংসাত্মক কাজে ব্যবহৃত জিনিসপত্র তাদের কাছে ছিল না। তারা শুধু তাদের ডেপুটেশনের কপি এবং হাতে ব্যানার নিয়ে এসেছিলেন। সেই মুহূর্তেই তাদেরকে বলা যায় নিরস্ত্র অবস্থাতেই তাদেরকে কার্যত কিন্তু পুলিশ গ্রেপ্তার করে। এবং এখানে সবথেকে বড় ভূমিকা যদি বলা হয় তাহলে পুলিশের ইন্টেলিজেন্সের ব্যর্থতা। তার কারণ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে একটা উচ্চ নিরাপত্তা বেষ্টিত, সেটা তারা আগে থেকে জানতে পারেননি কেন? বিশেষ করে মুখ্যমন্ত্রীর বাড়ির পেছনে যে আদিগঙ্গার খাল রয়েছে সেখানেও কিন্তু এর আগে বেশ কয়েক মাস আগে, সম্ভবত বছর গড়িয়ে গেছে, সেখানেও তারা একবার আন্দোলনকারীরা পৌঁছে গিয়েছিলেন, গলা পর্যন্ত জলে তারা নেমে গিয়েছিলেন এবং পুলিশকে একেবারে নাজেহাল হতে হয়েছিল, সেটা সিএমের বাড়ির ঠিক পেছনেই। যাই হোক, এবারও কাছাকাছি তারা পৌঁছে গিয়েছিলেন। এনিওয়েজ, আমরা শুনবো বিরোধীরা এটা নিয়ে কী বলছেন। বিরোধীরা মোহাম্মদ সেলিম, দিলীপ ঘোষ, তারা যে প্রশ্নটা তুলছেন তার নির্যাস হচ্ছে যে যারা চাকরি চুরি করেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের অনেকেই এখনও বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর যারা যোগ্য চাকরি প্রার্থী বলে নিজেদের দাবি করছেন তারা আন্দোলন করলে লকআপে রাত কাটাতে হচ্ছে।
শুধু কালীঘাটে নয়, কালীঘাট থেকে পার্লামেন্ট পর্যন্ত যে যেখানে প্রতিবাদ করছে তারপরে মিথ্যা মামলা করা হচ্ছে, সাসপেনশন করা হচ্ছে, এক্সপালশন করা হচ্ছে। আসলে যত স্বৈরতান্ত্রিক প্রবণতা বাড়ে তত বেশি মানুষের অধিকার কেড়ে নেয়। সে চাকরিরত হোক, চাকরি প্রার্থী হোক, বেকার ছেলেমেয়ে হোক, শ্রমিক হোক, কর্মচারী হোক, এমনকি নির্বাচিত সাংসদ পর্যন্ত তাদের প্রশ্ন করার অধিকার নেই। যত বাধা আসে তত বেশি মানুষের আরও বেশি আন্দোলনের তীব্রতা বাড়ে। খুবই দুঃখের বিষয় ওঠে তখনই সরকারের লোকেরা বলেন যে কিছু ফোড়েকে লাগিয়ে দেওয়া হচ্ছে, কেস করে চাকরি দেওয়াটা আটকে দেওয়া হচ্ছে, লোকে নাকি কেস করছে। আর চাকরি প্রার্থীরা হাইকোর্টের অনুমতি নিয়ে আন্দোলন করতে গেলে তাদের বাঁচার রাস্তা নেই। লাঠিপেটা করা হচ্ছে, চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে, গাড়ি তুলে রাস্তা নিয়ে ঠান্ডায় এই হাজতে রাখা হচ্ছে, ওদেরকে চাকরি দিতে পারছেন, আপনি কেস দিচ্ছেন। এটা কোন ধরনের সরকার? এত স্বেচ্ছাচারী অমানবিক সরকার কেন? এতে তো 1 মিনিটও ক্ষমতায় থাকার অধিকার নেই।